শিক্ষায় সম সুযোগ বলতে আপনি কি বোঝেন? মুখস্থ না করে শুধুমাত্র আলোচনায় অংশগ্রহণ করে এই প্রশ্নের উত্তরগুলি খুঁজে নেওয়ার চেষ্টা করি। তাহলে আজকে যে শিশুটি এই ভারতবর্ষে জন্মালো সে কিন্তু কিছু মৌলিক অধিকার নিয়ে জন্মালো। সেই মৌলিক অধিকারগুলির মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষার অধিকার। তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কিছু মৌলিক অধিকার রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষার অধিকার। এই শিক্ষার অধিকারে শিক্ষায় সম সুযোগের কথা বলা হয়েছে, অর্থাৎ ভারতবর্ষের নাগরিক সে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষা ব্যবস্থায় নিজেকে যুক্ত রাখার যে সুযোগ পাচ্ছে সেই সুযোগ কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের ক্ষেত্রে সমান। কে উচ্চবর্ণের, কে নিম্নবর্ণের, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, এখানে কোনো কিচ্ছু যায় আসে না। এখানে সে ভারতবর্ষের নাগরিক, তাই সে শিক্ষা ব্যবস্থায় নিজেকে যুক্ত রাখার জন্য সমান সুযোগ পাবে। এটাকেই বলা হচ্ছে শিক্ষার সম সুযোগ, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ভারতীয় নাগরিক শিক্ষা ব্যবস্থায় নিজেকে যুক্ত রাখার জন্য সমান সুযোগ পাবে। প্রত্যেকটা ভারতবর্ষের শিশু শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিজেকে যুক্ত রাখার জন্য সমান সুযোগ পাবে। এটাকেই বলা হচ্ছে শিক্ষায় সম সুযোগ। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা সহজে কি বলতে পারি? আমরা এটা বলতে পারি যে ভারতীয় নাগরিকদের কিছু মৌলিক অধিকার রয়েছে। সেই মৌলিক অধিকারগুলির মধ্যে একটি অন্যতম হচ্ছে শিক্ষার অধিকার। এই শিক্ষার মৌলিক অধিকারের বলে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে নিজেকে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত রাখার জন্য সমান সুযোগ পায়। একেই বলা হচ্ছে শিক্ষার সম সুযোগ। আশা করি আর মুখস্থ করার প্রয়োজন নেই। আসুন আজকের পরের প্রশ্নে চলে যাই। আজকের পরের প্রশ্ন, শ্রেণীকক্ষে কোন একটি শিশু সে টয়লেট করে ফেলেছে। এখন একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার কর্তব্য কী? হ্যাঁ, প্রশ্নটিকে শুনে একটু অন্যরকম মনে হলেও যখন আমরা প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করবেন তখন দেখবেন এই ধরনের ঘটনা কিন্তু প্রায়ই ঘটছে, এই ধরনের অভিজ্ঞতা আপনার প্রায়ই হচ্ছে। এখন এই প্রশ্নের উত্তরে আমরা ছাত্রছাত্রীকে কতটা ভালোবাসি সেটা বোঝানোর জন্য বলবো যে সেই ছাত্রছাত্রীর যে টয়লেট সেটা আমরা নিজেরা পরিষ্কার করে দেব। আমরা তাদেরকে নিজেদের সন্তানের মতো দেখব এবং সেই সন্তানের মতো দেখে আমরা এই বিষয়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলবো। এখন এই যে উত্তরটি আপনি দিচ্ছেন আপাতভাবে সেটি কিন্তু কোনো সমস্যা নেই, সেটি ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য একটু অন্য জায়গায়। দেখুন, সেই বিদ্যালয়ে সেই শ্রেণীকক্ষের মধ্যে কোনো একটি শিক্ষার্থী সে টয়লেট করে ফেলেছে। বাচ্চা ছেলে, করতেই পারে, কিন্তু এই টয়লেট করে ফেলার জন্য শুধুমাত্র সেই ছেলেটাই কি সমস্যায় পড়েছে? তা কিন্তু নয়। সে টয়লেট করে ফেলার জন্য সেই শ্রেণীকক্ষের সকল ছেলে মেয়ে কিন্তু সমস্যায় পড়েছে। কোনো একটি জায়গায় নোংরা রয়েছে, সেখানে আপনাকে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। তাহলে এই যে একটি শিশু বিদ্যালয়ের মধ্যে কোনো একটি শ্রেণীকক্ষে টয়লেট করে ফেলেছে সেটা কিন্তু একা তার সমস্যার কারণ নয়, সেটি গোটা শ্রেণীকক্ষের সমস্যার কারণ। তাই আমার উত্তরে আমি সবসময় শুধুমাত্র সেই ছেলেটির সমস্যার কথা মাথায় রেখে উত্তর দেবো এমনটি কিন্তু নয়। আমি কিন্তু সেই শ্রেণীকক্ষের বাকি ছেলে মেয়েদের কথাও আমার উত্তরের মধ্যে রাখব। অর্থাৎ শিশুদেরকে আমি নিজের সন্তানের চোখে দেখি, তাই কোনো একটি শিক্ষার্থী যদি সেখানে টয়লেট করে ফেলে আমি পিতার মতো গিয়ে সেটাকে পরিষ্কার করে দেব। আপনি এই কথা বলতেই পারেন, কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাকে বলতে হবে যে প্রথমেই শ্রেণীকক্ষের অন্যান্য ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকে আমি নিরাপদে অন্য একটি জায়গায় স্থানান্তরিত করব। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আমি নিজে সেই টয়লেট পরিষ্কার করব না ফোন করে তার গার্জেনকে স্কুলে ডাকবো, সেটা পরের কথা। সেই উত্তরে আপনি কি বলবেন কোনো সমস্যা নেই, কিন্তু সেই উত্তর দেওয়ার আগে ক্লাসের অন্যান্য ছেলেমেয়েদেরকে নিয়ে আপনি কি করবেন, আপনার কি পরিকল্পনা রয়েছে সেটি কিন্তু সবার আগে বলতে হবে। এখন ছাত্রছাত্রীরা যদি আপনার কাছে পুত্রের মতো হয় তাহলে যে টয়লেট করে ফেলেছে সেও আপনার কাছে পুত্রের মতো। সেই ক্লাসের অন্যান্য ছেলেমেয়ে যারা এই দুর্গন্ধযুক্ত পরিবেশে বর্তমানে বসে রয়েছে তারাও কিন্তু আপনার পুত্র ছেলে মেয়ের মতো। তাহলে শুধুমাত্র এই ছেলেকে নিয়ে উত্তর দিলে হবে না, ক্লাসের বাকি ছেলেদেরকে নিয়েও কিন্তু আপনাকে অবশ্যই ভাবতে হবে। আপনার উত্তরের মধ্যে আপনার সকল ছাত্রছাত্রীদের কথা কিন্তু রাখতে হবে। আজকের পরবর্তী প্রশ্ন, নামতা ছাড়া আর কোন পদ্ধতিতে আপনি শিশুদেরকে যোগ শেখাতে পারেন? আসুন একটু বোর্ডে দেখে নিই। এখানে আমি লিখেছি 5 গুণ 3, তাহলে 5-এর ঘরে বা 3-এর ঘরের নামতার দ্বারা আমি এটাকে 15 উত্তর বের করে দিতে পারবো। কিন্তু এখানে কন্ডিশন রয়েছে যে আপনি এখানে নামতা ব্যবহার করতে পারবেন না।
তাহলে আমরা কেমন করে এই গুণটাকে শেখাবো ছেলে মেয়েদের? তার উত্তর হচ্ছে যে যোগের মাধ্যমে আমি শেখাতে পারি। কি করে শেখাবো? আমি 5টা 3 লিখব বা 3টে 5 লিখব। আমি যদি 3টে 5 লিখি তাহলে 5 + 5 + 5 অর্থাৎ 15। তাহলে দেখুন এই গুণটাকে কিন্তু আমরা যোগের মাধ্যমেও শেখাতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আপনাকে ইন্টারভিউ বোর্ডে যখন বলা হবে যে আপনি শিশুদেরকে গুণ শেখাবেন কিন্তু সেখানে নামতা প্রয়োগ করতে পারবেন না, আপনি কেমন করে শেখাবেন? তখন আপনি বলবেন যে আমি যোগ পদ্ধতিতে শেখাবো। এখানে 5টা 3ও লেখা যেতে পারে বা 3টে 5ও লেখা যেতে পারে, সেইগুলোকে যোগ করে দিলেই কিন্তু 15 উত্তর হয়ে গেল, এখানে 15 উত্তর হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে উত্তর, যে আমরা গুণ শেখানোর সময় যদি নামতাকে ব্যবহার করতে না পারি তাহলে যোগ করার পদ্ধতিতে কিন্তু আমরা সেটাকে শিশুদেরকে শেখাতে পারি। আসুন আজকের পরবর্তী প্রশ্ন দেখে নিই। আজকের পরবর্তী প্রশ্ন হচ্ছে স্থানীয় মানের বিস্তার করে আপনি কেমন করে ছেলে মেয়েদেরকে যোগ শেখাবেন? যেমন ধরুন 1 5 3 আর 3 5 1, আমরা জানি একে যোগ করে দিলে হয় 3 1 4, 5 5 10 0, হাতে থাকে 1, 3 1 4 1 5, 504। একে বলা হয়েছে যে স্থানীয় মানের বিস্তার করে আপনাকে যোগ শেখাতে হবে। কেমন করে স্থানীয় মানের বিস্তার করবেন? তাহলে দেখুন এটা হচ্ছে একক, দশক, শতক। তাহলে এখানে 135-এর এই যে 1 তার মানে হচ্ছে 100। আচ্ছা, এখানে দশকের ঘরে 5 রয়েছে মানে হচ্ছে 50। এখানে এককের ঘরে 3 রয়েছে তাহলে আমি লিখে দিলাম 3। এরপরে এখানে শতকের ঘরে 3 রয়েছে অর্থাৎ 300। দশকের ঘরে 5 রয়েছে অর্থাৎ 50। এককের ঘরে 1 রয়েছে অর্থাৎ 1। এবার যদি আমি সবগুলোকে আলাদা করে যোগ করে দিই, 3 1 4, 50 50 100, 300 1 400। এইবার এই যে 400 100 আর 4 একে যদি যোগ করে দিই 400 100 500, 504। তাহলে এটাই হচ্ছে স্থানীয় মানের বিস্তার করে যোগ করা। এখন আপনাকে যদি ইন্টারভিউ বোর্ডে বলে যে স্থানীয় মানের বিস্তার করে আপনি যোগ করুন, তো তখন কিন্তু আপনি শুধুমাত্র এইরকম করে যোগ কিন্তু করবেন না, এইরকম করে তার স্থানীয় মানের বিস্তার ঘটাবেন, তারপর সেগুলিকে যোগ করে দেখিয়ে দেবেন, আপনার উত্তর একেবারে সঠিক হয়ে যাবে। আজকের পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন, শিশুদের মধ্যে থেকে ইংরাজির প্রতি ভীতি আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে কি করে দূর করবেন? একজন শিক্ষক বা শিক্ষিকার প্রাথমিক কর্তব্য শিশুদের বিষয়ের প্রতি যে ভয় বা ভীতি রয়েছে সেটাকে দূর করা। বিশেষ করে ইংরেজি এমন একটি বিষয় তার প্রতি কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েদেরই ভীতি থাকে। তাই সেটিকে দূর করার জন্য ইংরাজিকে শিশুদের সামনে সহজভাবে উপস্থাপন করতে হবে। তাদের চিরাচরিত যে জগৎ রয়েছে, তাদের চারপাশের যে বিভিন্ন চেনা পরিচিত বিষয়বস্তুগুলো রয়েছে, চেনা পরিচিত যে উপকরণগুলি রয়েছে, সেগুলি থেকে আপনার ইংরেজি শিক্ষা শুরু করতে হবে। যে পেন এটা একটা ইংরেজি শব্দ, সে তাহলে বাংলা শেখার সঙ্গে সঙ্গেই ইংরেজি শিখে গেছে। সেরকমই চেয়ার এটা হচ্ছে একটা ইংরাজি শব্দ, সে কিন্তু বাংলা শিখতে শিখতে চেয়ার এটা ইংরাজি সেটাও শিখে গেছে। অর্থাৎ ইংরাজি এই বিষয়টা এমন কঠিন কিছু নয়, তারা যা কিছু চোখে দেখছে তাদের ইংরাজি নামগুলো খুব সহজেই আপনি সবার আগে তাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর তারা যখন তাদের চারপাশে দেখতে পাওয়া জিনিসগুলোর ইংরাজি নাম শিখে যাবে, তখন থেকে আপনি তার পরবর্তী পর্যায়ে পৌঁছে যাবেন। এরম করেই শিশুদের কাছে পরিচিত বা শিশুদের কাছে যেগুলো চিরাচরিত, শিশুদের যেগুলো তাদের জগৎ থেকে উঠে এসেছে, সেই সকল বিষয়বস্তুর ইংরাজি শব্দগুলোকে বা ইংরাজি নামগুলোকে আপনি শেখাবেন। এইভাবেই পরবর্তী একের পর এক এগোতে এগোতে যাবেন এবং ইংরাজি বিষয়ের প্রতি যেটা ভয় বা ভীতি রয়েছে সেটাকে দূর করবেন। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে শিশুদের কাছে আরও অনেক বেশি বাস্তবমুখী করে তুলবেন। ইংরাজি আলাদা একটি বিষয়, আলাদা করে শিখতে হয়, এই ধারণা তাদের মনে কখনো দেবেন না। ইংরাজি আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে, সেই সকল উপকরণগুলির নামগুলি শিখলেই আমরা ইংরাজিকে শিখে ফেলতে পারি, এই রকম একটা সহজ ধারণা তাদেরকে দেবেন। যে কোনো এক সময় এটি কলম তারা কেউ জানতো না, কিন্তু এখন জেনে গেছে এটি কলম। ঠিক একই রকমভাবে এটিকে পেনও বলা হয়, অর্থাৎ এটা কলম, এটা পেন। তাহলে এই যে পেন সম্বন্ধে বা কলম সম্বন্ধে তাদের মধ্যে একটা সহজ স্বাভাবিক সাধারণ ধারণা জন্মালো। এরম করেই ইংরাজি বিষয়ের প্রতি আমি তাদের ভীতিকে দূর করব। তাহলে এই প্রশ্নের উত্তর ছোট করে আমি কি বলতে পারি, যে তারা প্রত্যেক দিন যে সকল জিনিসগুলিকে দেখছে, যেগুলিকে নিয়ে খেলা করছে, যেগুলো তাদের দৈনন্দিন জীবনের সঙ্গী, সেই সকল জিনিসপত্রের ইংরাজি নাম জানানোর মধ্যে দিয়ে আমি তাদেরকে ইংরাজির সঙ্গে পরিচয় করাবো, যাতে ভবিষ্যতে তারা বুঝতে পারে যে ইংরাজি আলাদা কঠিন একটি ভাষা
ভাষা এরম কিছু নয়, সেটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং তারা ইংরাজি শেখার অনেক আগেই কিছুটা ইংরাজি শিখে গেছে। যেমন এটা পেন, যেমন মাথার ওপর ফ্যান রয়েছে, যেমন ওটা চেয়ার, ওটা টেবিল, এগুলো সব ইংরাজি শব্দ, কিন্তু সেগুলিকে বাংলার মতো করেই শিখে গেছে। অর্থাৎ ইংরাজি সেটা তার মাতৃভাষা বাংলার মতোই সহজ ভাষা, খুব সহজেই শিখে যাবে, শুধুমাত্র একটু চর্চা করতে হবে। এই যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা আমি শিক্ষার্থীদের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের যে 5টি প্রশ্ন, সেই 5টি প্রশ্নের উত্তর শেষ হলো। এই প্রশ্নগুলি আপনাদের কেমন লাগছে এবং এর উত্তরগুলি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এই ধরনের ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।